স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন পাট অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব জিনাত আরা। আপনাকে স্বাগতম আমাদের আয়োজনে। বাংলাদেশের সম্পদে গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি পাটের ইতিহাস, ঐতিহ্য, পাটের প্রচার প্রসার, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কিভাবে পাট সমাদৃত হচ্ছে, পাটের উৎপাদন কিভাবে বাড়ানো যায়, পাট কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা জানব যে পাট অধিদপ্তর এই ক্ষেত্রে কিভাবে কাজ করছে। প্রথমে যদি আমি জানতে চাই আসলে আপনাদের পাট অধিদপ্তরের কার্যক্রমগুলো কি কি? পাট অধিদপ্তর একটি সুপ্রাচীন একটি দপ্তর। এটি বস্ত্র পাট মন্ত্রণালয়ের আওতায় কাজ করে আসছে। পাটকে 2023 সালে কৃষি পণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে এবং আসলে পাট অধিদপ্তর একসময় আমাদের সোনালী আঁশ ছিল এবং সোনালী অতীতকে ধারণ করে আসছে। সেই কারণে পাটের যে সারা পৃথিবীতে যে ব্যাপ্তি ছিল এবং সেই সাথে যে একটি রমরমা ব্যবসা ছিল সেইটিকে সুন্দরভাবে পরিচালনার জন্য এবং সেই সাথে সার্বিক ব্যবস্থাপনার জন্যই কিন্তু পাট অধিদপ্তরের সৃষ্টি হয় এবং আমাদের মাঠ পর্যায়েও অফিস আছে। সেখান থেকেও আমাদের পাটের এই যে কৃষি পণ্য ঘোষণা করা হয়েছে, পাটের বীজ, পাটের উৎপাদন, পাটের সাথে যত ধরনের বিজ্ঞান, সাথে কৃষি বিজ্ঞান, সাথে যে চাষের সুবিধা, সম্ভাবনা, চ্যালেঞ্জ সব কিছু এবং সেই সাথে পাটের বিভিন্ন যে হাত বদল হয় উৎপাদন থেকে শুরু করে তারপরে যে ধাপগুলি, পাটটি পচিয়ে পাটের আঁশ উৎপাদন, পাট সেটার গুণগত মান বজায় রাখা, সেই সাথে সেটি যখন একটি আড়তে যাচ্ছে সেখানে কিভাবে প্রবেশ করছে, তারপরে মিলে প্রবেশ করছে এবং সেখান থেকে ধীরে ধীরে সেটি থেকে সুতা হচ্ছে, সেটি থেকে কাঁচা পাট রপ্তানিও হয়ে থাকে, কিছু অংশ সুতা সেটিও রপ্তানি হয়ে থাকে। তারপরে আপনার তার থেকে যে মিলে গিয়ে যে বস্তা তৈরি হয়, হেসিয়ান, সেকিং, সেইগুলির উপরেও কিন্তু মান নিয়ন্ত্রণ বলা বা সেটির পরিসংখ্যান রাখা সব কিছু কিন্তু পাট অধিদপ্তরের মাঠ পর্যায় থেকে করা হয়ে থাকে। সরকারিভাবে আসলে যে পাটকলগুলো ছিল সেগুলো এখন আসলে ফাংশন করছে না, এটা বেসরকারিভাবেই কাজ করছে। তো এই ক্ষেত্রে আসলে সরকার এখন নতুনভাবে চিন্তা করছে কিনা, কারণ আন্তর্জাতিক বাজারে আমরা দেখছি যে পাটের পণ্যের বেশ ভালো চাহিদা রয়েছে, পাটের কার্পেট বলি, পাট থেকে আর অন্যান্য অনেক উপাদান তৈরি হচ্ছে। তো এই জায়গাগুলোতে আসলে সরকার এখন কিভাবে চিন্তা করছে? 2002 সালে আপনি জানেন যে আমাদের আদমজি জুট মিল সেটি বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে 2020 সালে আপনার যে মিলগুলি বাস্তবতার প্রেক্ষিতেই কিন্তু বিজেএমসি বন্ধ করে দেয়। তারপর কিন্তু সরকার পজিটিভলি কাজ করছে, মূলত এগুলি বেসরকারিভাবে লিজ দেওয়ার জন্য, প্লাস হচ্ছে শ্রমিকদের উন্নয়নের জন্য এবং সেই সাথে যন্ত্রপাতিগুলিরও দেখভাল। আসলে বন্ধ বলতে এটির কার্যক্রম নিয়ন্ত্রণের বিষয়টা হয়তো বেসরকারিভাবে লিজ প্রদানের মাধ্যমে এটিকে পরিচালনা করা হচ্ছে। অবশ্যই সরকার এই বিষয়ে ওয়াকিফাল আছে এবং সরকার ভবিষ্যতে এই বিষয়গুলি নিয়ে পাট শিল্পের জন্য বা পাট শ্রমিকদের জন্য আরও গুরুত্বপূর্ণভাবে কার্যক্রম গ্রহণ করবে। এই ক্ষেত্রে পাট অধিদপ্তর থেকে যারা এখন ব্যবসায়ী আছেন, যারা বেসরকারি উদ্যোগে পাট নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে আসলে সরকার এখন কিভাবে কোলাবোরেশন করছে, তাদের সাহায্য সহযোগিতা করা বা বিভিন্ন ক্ষেত্রে তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এই ক্ষেত্রে সরকারের উদ্যোগগুলো কি কি? পাট নিয়ে সরকারের যে কাজগুলি আমরা প্রতিনিয়তই আসলে বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন পাট খাত সংশ্লিষ্ট যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। স্টেক হোল্ডারদের নিয়ে আমাদের অংশগ্রহণে আমাদের মত বিনিময় সভা হয়ে থাকে। আমি এখানে উল্লেখ করতে চাই, বিজে একটি প্রতিষ্ঠান আছে, তারা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের আয়োজন করে থাকে, সেখানে আমরা পার্টিসিপেট করি কিংবা আমরা মানে পাশে থাকি তাদের। এবং সরকারের দিক থেকে আমরা প্রশিক্ষণ বলতে আমরা আমাদের একটি প্রকল্প চলমান আছে, আমরা পাট চাষিদেরকে সেখান থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা সেখানে প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাট খাতের চ্যালেঞ্জগুলো যদি আমি চিন্তা করি, সেখানে পাট বীজের আমদানি নির্ভরতা একটা চ্যালেঞ্জ। এই প্রকল্পটার মাধ্যমে আমরা বিজিআরআই এর উদ্ভাবিত যে বীজ সেটা নিয়ে আমরা কাজ করছি।
কৃষককে আমরা উৎসাহিত করছি, প্লাস তাদের মাধ্যমে আমরা যে বীজটা আমাদের এখানে ফাউন্ডেশন সিড উৎপাদন করে বিজেআরআই, কিন্তু এনাদের মাধ্যমে প্রত্যায়িত বীজগুলি কিন্তু মানসম্মত যেগুলি, সেই বীজগুলি আমরা কৃষকদের মাধ্যমে তাদের মাধ্যমে উৎপাদন করে আমরা কিনে নিয়ে আবার আরও অনেক সংখ্যক কৃষকের মাঝে সেটা বিতরণ করছি একটি প্রকল্পের মাধ্যমে আমাদের। আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা জানি যে পাট নিয়ে একটি ডেডিকেটেড মন্ত্রণালয় রয়েছে, একই সঙ্গে পাট অধিদপ্তর রয়েছে, এছাড়া আরও কিছু প্রতিষ্ঠান, পাট গবেষণা ইনস্টিটিউট রয়েছে, জেপিডিসি জুট প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন সেন্টার রয়েছে। তো এই যে এতগুলো প্রতিষ্ঠান রয়েছে, এদের কার্যক্রমের মধ্যে আসলে পার্থক্যগুলো কি কি আছে? বিজেআরআই হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটা ডিপার্টমেন্ট। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকে। একটা এমওইউ হওয়ার সম্ভাবনা আছে, এখনও আমরা সেটা সম্পাদনে যাইনি। কিন্তু জেডিপিসি আপনি উল্লেখ করেছেন, জেডিপিসি তাদের সাথেও কিন্তু বিজেআরআই কাজ করছে। মানে বিজেআরআই কাজ করে সাধারণত আমার জানা মতে তারা এগ্রিকালচারাল, টেকনিক্যাল এবং কিছু প্রোডাক্ট নিয়েও কাজ করে। সুতরাং তাদের যে গবেষণার কাজগুলি আছে সেগুলি থেকে যাতে আমরা উপকৃত হতে পারি, সেই জন্য কিন্তু আমরা খুব নিবিড়ভাবে যোগাযোগ রেখেই কাজ করছি। আমরা যে জাতটা সবচেয়ে বেশি কৃষক বান্ধব বা কৃষকরা পছন্দ করেছেন সেটি হচ্ছে O9897 এবং রবি 1। তো এইগুলা নিয়ে আমরা কাজ করার সুযোগ আছে যাতে করে এটা প্রচার হয়। সেই সাথে এই যে পাটের গাছ বীজ বপনের পরে সাধারণত সময় লাগে হচ্ছে 120 দিন। তো কৃষক চায় যে তার জমিটা এতদিন যেন অন্য ফসলের জন্য ব্যবহার করার জন্য সে উদ্গ্রীব থাকে। জাতগুলার ফলে কিন্তু আমরা সেই ডিউরেশনটা কমিয়ে আনতে পারছি, 100 দিনের মধ্যে সম্ভব হচ্ছে। এবং মানে এই জাতগুলার থেকে যে পাটের যে আঁশটা হয় সেটা কিন্তু খুব উন্নত মানের একটি আঁশ পাওয়া যায়। সুতরাং এইভাবে আমরা কাজ করছি বিজেআরআইয়ের সাথে। এবং জেডিপিসি যেখানে ছিলাম সেখানে বলি, জেডিপিসি কিন্তু এই যে আপনার বিভিন্ন ফ্যাব্রিক্স, তারপরে বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্টের জন্য কাজ করছে জেডিপিসি। তারা কিন্তু বিজেআরআইয়ের সাথে ওতপ্রোতভাবে কাজ করছে এই কারণেই যে তাদের রিসার্চের ফলগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। একটি এমইও হয়েছিল, আমরা আবার হয়তো সেটা নিয়ে আবারও আগাবো। পাটের শুরু থেকে একেবারে যে এই যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট, এখানে আমি উল্লেখ করতে চাই সরকার প্রণোদনাও দিয়ে থাকে পাট ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলি যখন রপ্তানি হয়ে থাকে, তো তখন সেক্ষেত্রে সরকার দিয়ে থাকেন প্রণোদনা। তো এর ফলে রপ্তানিকারকরা উপকৃত হয়ে থাকেন। এই গেজেট আছে 282টা বহুমুখী পাটজাত পণ্য লিস্ট করা আছে রপ্তানির জন্য। আচ্ছা, আমরা এখানে একটি পাটের তৈরি পণ্য দেখতে পাচ্ছি। আপনি যেটা জানালেন যে এটা জেডিপিসির একটি প্রোডাক্ট এবং পাট থেকেই বেশ সুন্দর একটি ঘর সাজানোর প্রোডাক্ট আমরা পাচ্ছি। তো এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আমরা একটু জানতে চাই, আপনি যেহেতু জেডিপিসিতে ছিলেনও বললেন, তো এগুলোর স্থায়িত্ব কেমন, বা আসলে এটা কতদিন থাকে, বা পাট থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে অন্যান্য যে পণ্যগুলো আমরা পাচ্ছি সেগুলোর আসলে স্থায়িত্ব কিরকম থাকে, বা কতদিন লং লাস্ট করে অন্যান্য বাজারের প্রোডাক্টের সঙ্গে? এটি জেডিপিসি উদ্যোক্তারাই তৈরি করে থাকেন। আমরা সেখানেও ট্রেনিং দেওয়া হয়ে থাকে উদ্যোক্তাদের। আমরা সেখানে ডিজাইন ডেভেলপমেন্টেরও কাজ করেছি। তো আরও অনেক দূর যেতে হবে আমাদেরকে। এই প্রোডাক্টগুলি কিন্তু ঘরে শোভা বর্ধন করে, সেই সাথে আপনি অন্যান্য পণ্য যেভাবে ব্যবহার করেন ঠিক সেইভাবেই যদি আপনি ব্যবহার করেন, এগুলি কিন্তু মজবুত এবং টেকসই। এই পণ্যটি আমরা হয়তো ইনডোরে রাখতে পারি। এই ধরনের জিনিস দিয়ে কিন্তু আমরা বাগানেও সাজানো যায়, একটি গাছের একটা শিকা ঝুলিয়ে দেওয়া যায় কিংবা একটা পট রাখা যায় এবং সেগুলির স্থায়িত্ব দীর্ঘদিনই। আর সবচেয়ে বড় কথা যে এটি হচ্ছে পরিবেশ বান্ধব পণ্য। তো এই পণ্যটা ব্যবহার করতে পারলে কিন্তু পরিবেশের জন্য এটা সবচেয়ে বড় একটা উপকারী দিক আছে। এবং আমরা বেশ কিছু মেলারও আয়োজন করে থাকি। আমরা নিজস্ব উদ্যোগেও মেলার আয়োজন করে থাকি। যেমন আমরা বিভিন্ন জেলাতেও গিয়েছি। এই বছরই আমরা সম্প্রতি ময়মনসিংহ জেলায় গিয়েছি, খুলনা জেলাতে আমরা মেলার আয়োজন করেছি এই পাট পণ্য নিয়ে এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ঢাকাতেও আমরা 2টি মেলা করেছি।
আমাদের উদ্যোগে, এবং বাণিজ্য মেলাতেও কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। সেখানেও কিন্তু পাটজাত পণ্যের অনেক বেশি আশানুরূপ সাড়া পেয়েছি। সকলের মতামত এই ধরনের যে আরও কি করা যায়, আরও কত ধরনের বৈচিত্র্য আনা যায়, এটি নিয়ে সবাই আমাদেরকে অনুরোধ করেন, সাজেশন দেন। তো এটি নিয়েও কাজ করার সুযোগ আছে। আমরা যেমন সরকারের বিভিন্ন দপ্তর বা মন্ত্রণালয়ে বর্তমান সময়ে এসে দেখছি পরিবর্তিত পরিস্থিতিতে যে দেশের বাইরে যারা এক্সপার্ট আছেন তারা অনেকে আসছেন, এবং আমরা বিশেষত আইটি বলি বা টেকনোলজিক্যাল সাইটগুলোতে বলি, অনেকেই দেশে ফিরে আসছেন এবং তারা দেশের সেই সেক্টরটাতে কাজ করার চেষ্টা করছেন, উন্নত করার চেষ্টা করছেন। তো পাট অধিদপ্তর থেকে আপনাদের এরকম কোনো উদ্যোগ আছে কি না, দেশের বাইরে যারা পাট নিয়ে কাজ করছেন বা বাংলাদেশি বংশোদ্ভূত যারা টেকনোলজিক্যালি অনেক সাউন্ড এবং এই বিষয়গুলো নিয়ে যাদের এক্সপার্টিজ আছে তাদেরকে দেশে নিয়ে আসা, তাদেরকে কাজে লাগানোর কোনো উদ্যোগ কি আপনাদের দিক থেকে আছে? আমরা নিয়ে আসা বলতে হয়তো সরাসরি নয়, বাট যারা কিনা খুব বেশি আগ্রহী আছেন তাদেরকে আমরা আমাদের আইনের আলোকে, বিধিবিধানের আলোকে আমরা পরামর্শ দিয়ে থাকি। বা তার যেমন আমি একটি উদাহরণ দিতে চাই, তুরস্কে পড়তে গিয়েছে একজন ছাত্র, সে কিন্তু আগ্রহী, পড়তেও গিয়েছে, প্লাস সেই সাথে সে কিন্তু চাচ্ছে যে এই তুরস্কে যেহেতু পাট নিয়ে বাংলাদেশের পাটের একটা খুব বড় একটা সুপরিচিত একটা জগৎ আছে, তো উনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি দেশে আসলে তাকে আমরা সময় দিয়েছি। একজন ছাত্র কোথায় সমস্যা আছে সেগুলি তার সাথে আমরা ডিসকাস করেছি, এবং আশা করছি যে তিনি আমাদের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং সহসাই তিনি একটি ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করবেন। আমি এখানে উল্লেখ করতে চাই, পাট অধিদপ্তর কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে লাইসেন্স প্রদান করে থাকে। আমরা জুটের যারা রপ্তানিকারক আছেন, যারা জুটের প্রোডাক্ট বানান এবং যারা মিলের ইয়েতে আছেন, স্পিনার আছেন, তাদের বিভিন্ন স্ল্যাবে আমরা কিন্তু লাইসেন্সও প্রদান করে থাকি। তো এই লাইসেন্স আমরা তাকে আমরা এই ধরনের সাজেশন দিয়েছি যে সে আমাদের এই কাজগুলো নিয়ে, এবং যেখানে যেখানে সমস্যা আছে, কমপ্লায়েন্সের সমস্যা থাকতে পারে, কোনো কোনো জায়গায় সার্টিফিকেশনের সমস্যা থাকতে পারে, কিন্তু সেগুলিকে নিয়ে আমরা যেন তাৎক্ষণিক সমাধান দিতে পারি সেই জন্য তাকে আমরা উৎসাহিত করেছি, বা আমরা নিজেরাও উৎসাহিত হয়েছি সেই সাথে, অবশ্যই বলবো। একই সঙ্গে যদি আমি বলি যে বাংলাদেশের যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন তারা যদি আপনাদের অধিদপ্তরে বা আপনাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ইন্টার্নশিপ করতে চায়, শিখতে চায়, সেই ক্ষেত্রে সুযোগ কিরকম রাখছেন? খুব সম্প্রতি আমরা পাট অধিদপ্তরে আমরা 5 জন স্টুডেন্টকে আমরা ইন্টার্নশিপের আওতায় তাদেরকে আমরা 3 মাসের জন্য আমরা কিন্তু হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি। এটাই প্রথম উদ্যোগ আমাদের পাট অধিদপ্তরের আওতায়, কিন্তু আমি মনে করি আমাদের যারা অংশগ্রহণ ইন্টার্ন ছিলেন তারাও খুবই ব্রাইট স্টুডেন্ট, তারা খুবই সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ তাদের আছে, এবং তারা আমাদের কার্যক্রম আমরা তাদেরকে মাঠেও নিয়ে গেছি, আমাদের মেলাতে নিয়ে গেছি, আমরা একটি মিলে নিয়ে গিয়েছি, আমরা তাদেরকে আমাদের ল্যাব আছে ঢাকাতে, ডেমরাতে, আমরা সেখানে তাদেরকে নিয়েছি। আমাদের পরিসরে যে ধরনের টেস্টিং ফ্যাসিলিটি আছে হাতে কলমে তাদেরকে শেখানো হয়েছে, এবং আমি আশাবাদী যে তাদের এই 3 মাসের এই সময়টুকুকে তারা সামনে আরো এগিয়ে নিয়ে যাবে। এরকম কোন উদ্যোগ আপনারা সাম্প্রতিক সময়ে নিয়েছেন কিনা যে পাট শিল্পের প্রচার প্রচারণার জন্য? আসলে প্রচারণার তো বিকল্প নাই। আমরা একটি উদ্যোগ নিয়েছি সম্প্রতি পাট অধিদপ্তর থেকে, আমরা মেলাগুলি করে থাকি, এটি প্রচার প্রচারণেরই অংশ। আমরা কক্সবাজারেও মেলা করেছি, সম্প্রতি একটি 3 মিনিটের একটা ভিডিও ক্লিপ করেছি যেখানে আমাদের পাট অধিদপ্তরেরই সার্বিক কার্যক্রম একটু গানে গানে বয়ান করা হয়েছে। সেখানে কিন্তু আমরা আমাদের প্রচারের আওতায় আনার জন্য আমাদের যে আইনগুলি আছে সেইগুলিকেও আমরা নিয়ে এসেছি। আইনগুলি বাস্তবায়ন হলে আসলে কি হবে, আমাদের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন 2010, এবং এটির পরপর এটি কিভাবে বাস্তবায়ন করা হবে এর জন্য বিধিমালা 2013 প্রণয়ন করা হয়েছে। যদিও সময় চলে গেছে, কিন্তু আমাদের এটি বাস্তবায়নে অনেক আমরা
শতভাগ যদি করতে চাই তাহলে আমাদেরকে আরও সকলকে নিয়ে কাজ করতে হবে এবং সেই জন্য আমরা প্রচারণাটাকেও বেছে নিয়েছি যেন সেখানেও আমরা এই আইনের আওতায় 19টি পণ্য আছে যেখানে বাধ্যতামূলকভাবে পাটের মোড়ক বিভিন্ন আছে, বিভিন্ন স্পেসিফিকেশন আছে, কাউন্টিং আছে, পণ্যটাকে মোড়ক করতে হবে। প্রচারণার অংশ হিসাবে আমরা এনেছি, অনলাইনেও দিয়ে থাকি এখন লাইসেন্স সেবা সহজীকরণের জন্য। সেটি কিভাবে করা যাবে বা সেটিও আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই ক্লিপিংটাতে আমরা জুড়ে দিয়েছি। বহুজাত পাটপণ্য সেটি নিয়েও আমরা সেখানে উল্লেখ করেছি এবং আমরা পরিকল্পনা করেছি যে আমরা এই ভিডিও ক্লিপিংটা আমরা সকল জেলা প্রশাসকদের মাধ্যমে সব জায়গায় পৌঁছে দেব এবং সেই সাথে আমরা যদি সম্ভব হয় আমরা দেশের বাইরেও বা আমাদের ফেসবুক পেজে আমাদের যে যত ধরনের আছে সেখানেও আমরা এগুলি প্রচার করব যাতে দেশের বাইরেও এই বিষয় নিয়ে সবাই আগ্রহী হন বা সবাই জানতে পারেন আমাদের কার্যক্রম সম্পর্কে। আমরা তাহলে আপনাদের প্রচারণামূলক যে ভিডিওটি সেটি দেখে আসতে পারি। পলিথিনের ব্যবহারে পরিহার করি আমরা, পলিথিনের ব্যবহারে পরিহার করি, পাটি পণ্যের বাংলাদেশি এবার আমরা গড়ি। সোনালি আজকে তো পাট বাঙালি জাতি, পাট হইল বাংলাদেশের অর্থ করি ফসল, পাটে পণ্য জয় করেছে এই বিশ্বমহল। পণ্যে পাটজাত মুরগের ব্যবহার দেশে আইন আছে ভাই, আইন ভঙ্গ করলে আবার আর সারান নাই। কত দণ্ড কারাদণ্ড বিধান আছে ভাই। পাটের বস্তা বাস্তা মল্লুক যেসব পণ্যের হবে, গানে গানে বর্ণনা করি শুনেন সবই বসে। ধান চাল গম ভুট্টা সার চিনি মরিচ হলুদ পেঁয়াজ রসুন আদা ভোল টিভি, আলু আটা ময়দা বিস্কুট ডাল ধনিয়া, কুচি কুচি ও পুরা যাইতেছি বলিয়া। এইসব পণ্যের পাটের বস্তার মোরগ যাবে হইয়া। এইসব পণ্যের পাটের বস্তার মোরগ যাবে হইয়া। পাটজাত ব্যবসার পরিচালনায় লাইসেন্স করতে হবে, লাইসেন্সবিহীন ব্যবসা করলে কারাদণ্ড হবে। অনলাইনে লাইসেন্স মঞ্জুরি নবায়ন করা হয়, সবে মিলে কাজ করিলে দেশটা সুন্দর হয়। সবে মিলে কাজ করিলে দেশটা সুন্দর হয়। সবে মিলে কাজ করিলে দেশটা সুন্দর হয়। একই
সঙ্গে আমি যদি এখন আপনার কাছে ফিরে আসি এটা নিয়ে যে আপনি আপনাদের পাট অধিদপ্তরের কার্যক্রম যাবতীয় ব্যবস্থা সবকিছু নিয়েই বললেন, এখানে আসলে কাজ করার জন্য এখন আপনারা কোনো চ্যালেঞ্জ কি ফেস করেন বর্তমান পরিস্থিতিতে এসে? সরকারিভাবে যে আদম যে জুট মিল সেটা বন্ধ হয়ে গিয়েছে, এখান থেকে আপনারা আবার এখন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছেন, নতুন করে পাট পণ্য নিয়ে কাজ শুরু হচ্ছে। আমরা আগেও এখানে এসএমই যারা ছিলেন বা বেসরকারি উদ্যোগে যারা কাজ করছেন ওনারা অনেকে এসেছেন, ওনাদের সম্ভাবনার কথাগুলো বলেছেন। সরকারিভাবে আপনারা এখন তাহলে কিভাবে চিন্তা করছেন যে আপনারা এটাকে আবার কিভাবে সেই সোনালী আসে, সেই সোনালী যুগে আমরা ফিরে যেতে পারি? একটা কথা মনে করি যে এই বিষয়ে প্রথমত দরকার সকলের সমবেত প্রচেষ্টা। কারণ আমরা হয়তো এবং সবার মনের যে একটা সেটিং হয়ে গিয়েছে যে আমি পাটের জিনিসটা ব্যবহার করতে গেলে যে ধরনের চ্যালেঞ্জ তারা মনে করেন যে হয়তো বা বেশি দিন টিকবে না, হয়তো বা এটা ক্যারি করা একটু কঠিন হবে। তো সেইগুলি আমরা প্রথমত মানে প্রচারণা করে মানুষের মাইন্ডসেট পরিবর্তনের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে, এবং নেওয়া হলেও আসলে আরও ব্যাপকভাবে সমবেতভাবে এটা নেওয়া প্রয়োজন আমার কাছে মনে হয়েছে। এবং আমি আশা করি যে সকল সহযোগিতা আমরা পেয়েছি এবং পাবো, এটাও আমি আশাবাদী। আপনারা জানেন যে গত 1 অক্টোবর থেকে সুপার শপে কিন্তু মানে পলি ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এটি সাড়া ফেলেছিল, আবার হয়তো বা মানে সাপ্লাইয়ের কারণে বা আরও জোরদার অ্যাকশনের প্রয়োজন আছে আমার মনে হয়েছে। এবং তবে আমি আরও এখানে উল্লেখ করতে চাই, সম্প্রতি আমরা কিন্তু জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে আমরা একটা ফান্ড পেয়েছি, যেটার মাধ্যমে আমরা পাটের তৈরি বাজারের ব্যাগ, আমরা এটিও একটি প্রকল্প আমরা নিয়েছি হাতে, পাট অধিদপ্তরই নিয়েছে। আমরা এটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। আমার মনে হয় যে আমরা কার্যক্রম শুরু করে দিয়েছে ইতিমধ্যে, এবং এখানেও আমরা এর ফলে আমার মনে হয় যে পাটের অভ্যন্তরীণ যে বাজারটা সেটা চাঙ্গা হবে অবশ্যই, এবং এটা অনেকগুলা দিক আছে। এটির মাধ্যমে পাটের যেমন অভ্যন্তরীণ বাজারটা চাঙ্গা হবে, সেই সাথে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তারা আমাদের সাথে অনেকভাবে তারা এগিয়ে আসছেন। সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে, এটির সাথে কিন্তু আমাদের জেডিপিসির উদ্যোক্তা যারা আছেন বিভিন্ন ক্যাটাগরির আছেন, ক্ষুদ্র, মাঝারি এবং বড় উদ্যোক্তা আছেন। তা আমরা যারা সম্ভাবনাময় উদ্যোক্তা, তাদের মাধ্যমে এই ব্যাগগুলো যদি বানানো সম্ভব হয়, সেটির জন্যও কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা রাখি। সুতরাং এই উদ্যোগের মাধ্যমে কিন্তু নতুনভাবে পাটের অভ্যন্তরীণ বাজারটাকে আমরা আবার আরও বেগবান করতে পারবো আশা করছি। আমাদের যে আইনটির কথা উল্লেখ করলাম, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010, এটিও যেন বাস্তবায়ন করা যায়, সেই জন্য আমাদের প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশ কিভাবে এটিকে বাস্তবায়ন করতে পেরেছে, কি কর্মকৌশলটা আমরা নেওয়ার জন্য কিন্তু আমাদের দায়িত্ব আমরা শুরু করেছি, এবং এইভাবে আমরা চিন্তা ভাবনা করে এগিয়ে যাচ্ছি। আর অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য, এবং পাট অধিদপ্তরের কার্যক্রম সহ আপনারা কি উদ্যোগ নিচ্ছেন এবং একই সঙ্গে যারা পাট নিয়ে আগ্রহী তাদেরকে কিভাবে সাহায্য করছেন সেটা আমাদেরকে জানানোর জন্য। দর্শক, আমরা আজ আলোচনা শুনলাম জনাব জিনা তারার কাছ থেকে, যিনি পাট অধিদপ্তরের মহাপরিচালক, এবং তিনি তাদের উদ্যোগগুলোর কথা বললেন। আশা করি সরকারি এবং বেসরকারি এবং যৌথভাবে সকল উদ্যোগ একত্রে চলতে থাকলে বাংলাদেশের পাট শিল্প আবারও ঘুরে দাঁড়াবে, এবং একই সঙ্গে আমরা ফিরে যাব আমাদের সেই সোনালী দিনগুলোতে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।